স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এলে কখনোই দেশের উন্নতি হয় না, বেড়ে যায় জঙ্গিবাদ, সন্ত্রাস। মাগুরার জনসভায় প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনের জন্য ভোট চাইলেন নৌকায়। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে হত্যা চেষ্টার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানের রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পাঠানো হয়েছে কারাগারে। সীতাকুণ্ডে আটক জঙ্গিদের নাইক্ষ্যংছড়ির বৌদ্ধ ভিক্ষু হত্যাকাণ্ডে গ্রেফতার দেখিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদ। ঘটনার পরপরই এলাকা ছাড়ে 5 জন, জানিয়েছেন স্থানীয়রা। গাইবান্ধা 1 আসনের উপনির্বাচনে ভোট কাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী। কুমিল্লায় আওয়ামী লীগ মেয়র প্রার্থীর 29 দফা ইশতেহার ঘোষণা। এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশে প্রয়োজনের তুলনায় অর্ধেক বনভূমিও নেই, দখলের মহোৎসবে কমছে দিন দিন, মানতে নারাজ বন বিভাগ। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি ফাহমিদা মৌটুসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এলে কখনোই দেশের উন্নতি হয় না, বেড়ে যায় জঙ্গিবাদ, সন্ত্রাস। বিকেলে মাগুরার বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী কথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, 2001 সালে যুক্তরাষ্ট্র ও এর যোগসাজশে ক্ষমতায় আসে বিএনপি জামায়াত। ক্ষমতায় এসে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে তারা। প্রধানমন্ত্রী জনসভা থেকে নৌকার পক্ষে ভোট চান। সবশেষ 2008 সালে নির্বাচনী প্রচারণায় মাগুরা এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ 9 বছর পর আবারও মাগুরায় পা রাখলেন শেখ হাসিনা, নিয়ে এলেন উন্নয়ন প্রকল্প। বিকেল 3টায় মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দীর্ঘ সময় ধরে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, গণতন্ত্রের যাত্রাপথ বারবার হোঁচট খেয়েছে প্রশ্নবিদ্ধ নির্বাচনে। ক্ষমতার ভেতরে বা বাইরে যেখানেই থাকুক, বিএনপির কাজ মানুষকে নির্যাতন করা। 94 সালের 20 মার্চ মাগুরায় যে উপনির্বাচন হয়, সেই উপনির্বাচনে ওই বিএনপি যে ন্যাক্কারজনকভাবে মাগুরাবাসীর ভোট চুরি করেছিল এবং এই এলাকায় যারা ভোট দিতে যেত তাদের উপর যে অত্যাচার নির্যাতন করেছিল, এখনো সেদিনের কথা মনে আসে। ওই ভোট চুরির অপরাধে আমরা ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলি, যে আন্দোলনের কারণে, ভোট চুরি করার কারণে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করে বাংলার জনগণ। 2001 সালে বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের গ্যাস ওই ভারতের কাছে বিক্রি করবে বলে মুচলেকা দিয়ে আমেরিকা আর ওই ভারতের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে। আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। প্রধানমন্ত্রী বলেন, দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের উদ্দেশ্য দেশের উন্নয়ন ও সমৃদ্ধি, আর তাই আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে নির্বাচিত করতে আহ্বান জানান শেখ হাসিনা। সেই নির্বাচনেও আমরা আশা করি আপনারা যে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের স্বাধীনতা পেয়েছেন, যে নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলা ভাষার কথা বলার সুযোগ পেয়েছেন, যে নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে উন্নয়নের মুখ দেখছেন, আশা করি আগামী নির্বাচন যখন হবে, সেই 2019 সালে সেই নির্বাচনেও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আমার জীবনকে আমি উৎসর্গ করেছি, আমি আপনাদের মাঝেই ফিরে পেয়েছি আমার হারানো বাবার স্নেহ, হারানো ভাইয়ের স্নেহ। তাই আপনাদের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত। প্রয়োজনে বাবার মতো বুকে রক্ত দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব, এটাই আমার প্রতিজ্ঞা। এর আগে মাগুরায় 19টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং 8টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের ধারাবাহিকতা রক্ষার দাবি নিয়ে আবারও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আওয়ামী লীগ। দলীয় প্রধান শেখ হাসিনা মাগুরাবাসীর সামনে তুলে ধরলেন সামগ্রিক উন্নয়ন আর অগ্রগতির খতিয়ান। আগামী নির্বাচনে উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে দলের পক্ষে সমর্থন চাইলেন তিনি, ভোট চাইলেন নৌকার পক্ষে।
দেবাশিস রায়, সময় সংবাদ, মাগুরা। সীতাকুণ্ডে পুলিশের অভিযানে আটক জঙ্গিদের বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যাকাণ্ডে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্বজন ও স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরেই পরিবার বিচ্ছিন্ন এবং বৌদ্ধ ভিক্ষু হত্যার পর এলাকা ছাড়ে তারা। জঙ্গিদের জিজ্ঞাসাবাদে এ ব্যাপারে আরও তথ্য পাওয়া যাবে বলে জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত বছর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বৌদ্ধ ভিক্ষু হত্যা সহ দুটি হত্যাকাণ্ড ও পুলিশের উপর হামলার ঘটনায় জঙ্গিরা জড়িত থাকতে পারে বলে ধারণা করছিল পুলিশ। তবে কোন জঙ্গি সংগঠন বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য ছিল না তাদের কাছে। কিন্তু কুমিল্লার চান্দিনা ও চট্টগ্রামের সীতাকুণ্ডের ঘটনার পর খুলতে শুরু করেছে রহস্যের জট। স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধি বলছেন এলাকায় পরপর বড় 3টি ঘটনার পরই গা ঢাকা দেয় তারা। হাসান যিনি, তাকে বাগের নামে পরিচিত, সে এখানে পানের দোকান করতো। যখন আমরা পত্রিকা দেখতেছি এরপর থেকে আমাদের বিশ্বাস এরা এই ঘটনা ঘটাতে পারে। চাকরির কথা বলে পরিবারের মধ্যে চিকিৎসার কথা বলে এখান থেকে চলে গেছে। সেই দিন থেকে আর নাকি তাদের পরিবারের সাথে আমরা যোগাযোগ করলাম, সেখানে নাকি আর যোগাযোগ রাখে নাই পরিবারের সাথে। আগে তো আমরা বেশিরভাগ এখানকার মানুষকে আমরা সন্দেহ করতাম, কিন্তু না, পাশাপাশি বাইরের মানুষও এখানে আসা যাওয়া করতেছে। এক্ষেত্রে পরিবারের সদস্যরা জানায় প্রায় 1 বছর ধরে পরিবার বিচ্ছিন্ন তারা। তবে কোথায় ছিল বা কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত ছিল কিনা সে বিষয়ে কিছুই জানতো না তারা। শাশুর বাড়ি বেড়াতে গিয়ে বাসে বললা বলে গিয়ে বাসের 10 দিন তো হালিয়া নু আসুম বলে হয় নু আইয়ে তাকে বলে গেল ওর পর আর কোনো খবর দেওয়ার রাখে নাই। তারপরে 7 মাস পরে ও একবার কল দিছিল। গত জালতি আর দেখাপত্র নাই, ছেলে বলে হরে গিয়ে মা এখন হরে গেলে খবর নাই। বৌদ্ধ ভিক্ষু হত্যা রহস্য উন্মোচনের জন্য জহিরুল এবং আরজিনাকে এই হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এই যে জঙ্গি গ্রুপ এখানে ধরা পড়েছে, এরা বাইশারি এলাকায় কিছুদিন ছিল, তো ওই হত্যাকাণ্ডের সাথে এদের কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটা খুব ভালো করে যাচাই বাছাই করা হবে। গত বছরের 3রা ফেব্রুয়ারি রাতে বাইশারী বাজারে পুলিশ সদস্যকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, 13ই মে রাতে বাইশারীর দুর্গম এলাকায় বৌদ্ধ ভিক্ষু ধাম্মা ওয়াসাকে কুপিয়ে হত্যা ও 29 জুন রাতে বাইশারী বাজারের পাশে ধাবনখালী মারমাপাড়ায় আওয়ামী লীগ নেতা মংশৈল মারমাকে কুপিয়ে হত্যা করা হয়। সময় সংবাদ, কক্সবাজার। সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীকে হত্যা চেষ্টার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নানের রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। সকালে প্রকাশিত রায়ের এ কপি হাইকোর্ট হয়ে কারাগার ও সিলেটের বিচারিক আদালতে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী এখন শুধুমাত্র প্রাণ ভিক্ষার আবেদনের সুযোগ পাবেন মুফতি হান্নান। আর নিষ্পত্তি হলেই জেল কোড অনুযায়ী রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত তা কার্যকরের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ 3 জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখে সর্বোচ্চ আদালতের দেওয়া রায় পুনর্বিবেচনা চেয়ে দণ্ডিত ব্যক্তিদের করা আবেদন গত 19 মার্চ খারিজ করে দেন আপিল বিভাগ। এর দুদিন পরে মঙ্গলবার হাইকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয় বিচারকদের স্বাক্ষর সম্বলিত 5 পৃষ্ঠার রায়ের প্রতিলিপি। সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার জানান, নিয়ম অনুযায়ী রায়ের কপি কারাগার, বিচারিক আদালত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কপি কারাগারে পৌঁছানোর পর তা আসামিদের পড়ে শোনানো হবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, নিয়ম অনুযায়ী আসামিরা শেষ সুযোগ হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারবেন। এরপর জেল কোড অনুযায়ী আসামিদের রায় কার্যকর করা হবে বলেও জানান তিনি। মুফতি হান্নান সহ বাকি 2 জন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা, অর্থাৎ মার্সি পিটিশন করবেন কিনা। যদি তারা মার্সি পিটিশন করে, সে মার্সি পিটিশন নিষ্পত্তি করতে যতক্ষণ সময় লাগে তারপরেই এই দ্বন্দ্ব কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত তা কার্যকরের দাবি জানিয়েছেন হামলায় ক্ষতিগ্রস্ত ও মামলার সাক্ষীরা। আমি প্রায় 3 দিন অজ্ঞান ছিলাম। 3 দিন অজ্ঞান থাকার পরে আমার মাথা স্পিন্টার, শরীর স্পিন্টার, হাত অবশ, হাত স্পিন্টার, প্রায় 6 মাস চিকিৎসাধীন ছিলাম। আমি দাবি করি সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে ওই নরপশুদেরকে অবিলম্বে কার্যকর তাদের ফাঁসি দেওয়া হোক। 2004 সালের 21শে মে সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের মাজারের প্রধান ফটকের কাছে গ্রেনেড হামলায় আনোয়ার চৌধুরী সহ বেশ কয়েকজন আহত হন। নিহত হন পুলিশের 2 কর্মকর্তা সহ 3 জন। 2008 সালের 23 ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলার রায় ঘোষণা করেন।
হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। কেরানীগঞ্জে দম্পতির বিরুদ্ধে আগুনে পুড়িয়ে গৃহকর্মী হত্যার অভিযোগ। গৃহকর্ত্রী আগুন দিয়েছিল গায়ে, মৃত্যুর আগে জানিয়ে গেলেন ভাইকে। অভিযুক্তরা পলাতক। গাইবান্ধা 1 আসনের উপনির্বাচন আগামীকাল। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ভোটের সামগ্রী। সকালে নিজ নিজ ভোট কেন্দ্রের নির্বাচনী সামগ্রী বুঝে নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন প্রিজাইডিং অফিসাররা। এ সময় রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচন সামগ্রী বুঝে নেন তারা। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেগুলো কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সুন্দরগঞ্জে ভোটার রয়েছেন 3,33,426 জন। 2016 সালের 31 ডিসেম্বর সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের পর এই আসনটি শূন্য হয়। 7 থেকে 8টা চেকপোস্ট আছে, তারপরে বর্ডার সীমান্ত পোস্ট রয়েছে। একই সঙ্গে আমাদের সঙ্গে সমন্বয় করে আবার র্যাবের প্রায় 17টার মতো পেট্রোল রয়েছে। আমাদের ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চের সদস্যরাও সেখানে সাদা পোশাকে ডিউটি করছে। সপ্তম দিনের মতো কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। সকাল থেকেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগে জমে ওঠে নগরীর বিভিন্ন এলাকা। বিকেলে কুমিল্লা সিটির 13 নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। নগরীর হীরাপুকুর পাড় সহ বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভোট চান তিনি। নির্বাচিত হলে নগরীর উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। এর আগে সকালে 21 নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। এ সময় তিনি চলমান উন্নয়ন কাজকে এগিয়ে নেয়ার পাশাপাশি আরো নতুন প্রকল্পের আশ্বাস দেন ভোটারদের। নির্বাচনী ইশতেহারে 29 দফা উন্নয়ন কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুমান সুলতানা সীমা। সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। ইশতেহারে কুমিল্লাকে যানজট ও জলাবদ্ধতা মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। নগরের অসহনীয় যানজট নিরসনে জনসচেতনতা বৃদ্ধি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রয়োজনে ফ্লাইওভার, ফুটওভার, ব্রিজ নির্মাণ করা হবে। ফুটপাত সমূহ জনগণের চলাচল উপযোগী করা হবে। জনগণের সেবক হবার ব্রত নিয়েই আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের সেবক হতে চাই, শাসক হতে চাই না। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। এমনকি বিভিন্ন নির্বাচনে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি থাকে বলে জানিয়েছেন স্থানীয়রা। এমন ধারণা থেকেই নারী প্রার্থী হিসেবে বাড়তি সুবিধা পাবেন বলে দাবি আওয়ামী লীগ প্রার্থীর, যদিও তা মানতে নারাজ বিএনপির প্রার্থী। তবে ভোটাররা বলছেন নারী পুরুষ দেখে নয়, ভোট দেবেন যোগ্যতা দেখে। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানকে সঙ্গে নিয়ে আরিফিন প্রিন্সের ক্যামেরায় তাফসির বাবুর রিপোর্ট। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে পুরুষ ভোটার যেখানে 1,02,300 জন, সেখানে নারী ভোটার 1,05,055। অর্থাৎ এখানে নারী ভোটারের সংখ্যা 3,000-এরও বেশি। এর সঙ্গে এখানে বেশি সংখ্যায় নারীদের ভোট কেন্দ্রে উপস্থিতির ঐতিহ্য থাকায় নির্বাচনে জয়ের ক্ষেত্রে তারা বিবেচিত হন গুরুত্বপূর্ণ নিয়ামক হিসাবে। তবে ভোটের লড়াইয়ে কদর থাকলেও নারী বান্ধব নগরী গড়তে এর আগে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি বলেই মত এই নারী অধিকার কর্মীর। আমাদের যেটা এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন আমরা ঠিক ওইভাবে প্রতিফলিত হতে দেখি নাই। মহিলাদের কর্মজীবী একটা হোস্টেল হোক, এখানে বিভিন্ন শপিং সেন্টারগুলো কিংবা অন্যান্য জায়গাতে মহিলাদের জন্য টয়লেটের ব্যবস্থা করা। তবে এবারের নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী নারী উন্নয়নে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরে বলছেন নারীদের সমর্থন থাকবে তাদেরই দিকে। নারী সংখ্যা ভোটার তো বেশি, সেই হিসাবে তো আমি সকল নারী মা বোনদের কাছে যাচ্ছি, ওনারাও আমাকে আশার বাণী শোনাচ্ছেন। আমার মনে হয় সেটার একটা সুবিধা আমি পাবো নারীদের পক্ষ থেকে। আমার আয়ত্ত যেটা আছে এটা আমি তার লাগি স্পেশাল ভাবে কিছু করতে পারি। নারীরা যে ভোট বেশি দিকে আর নারী দাঁড়ালে নারী দিয়ে দিব, এটা যোগ্যতার ব্যাপার আছে। যদিও নারী ভোটাররা বলছেন ভোট দেওয়ার ক্ষেত্রে তারা শুধু প্রার্থীর কর্মদক্ষতাই বিবেচনা করবেন। নারী দিব না পুরুষ দিব এখনো সেটেল করে নাই, কিন্তু যাকে যোগ্য মনে করবো তাকেই ভোটটা দিব। যোগ্যতা, আচার ব্যবহার, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সেটাই কিন্তু আসল কথা। যার কাজের ক্ষমতা আছে, যে নতুন করতে পারবো তাকে দিতে পারবো।
কুমিল্লার যে উন্নয়ন সেখানে পুরুষের পাশাপাশি অবদান আছে নারীদেরও। এখানকার সামাজিক সাংস্কৃতিক সকল অনুষ্ঠানেই নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। সিটি নির্বাচনও তার বাইরে নয়। তবে এই নির্বাচনে নারীরা আলাদাভাবে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ভোট দেবেন নাকি সামগ্রিক দিক বিবেচনায় ভোট দেবেন সেটি এখন দেখার বিষয়। তাফসির বাবু, সময় সংবাদ, কুমিল্লা। রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে ফাতেমা আক্তার নামে এক গৃহকর্মীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। মৃত্যুর আগে ভাইয়ের মুঠোফোনে সেটা জানিয়েছিল ফাতেমা, যেখানে সে তাকে নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দেয়। এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মংলার প্রতিনিধি মাহমুদ হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মৃত্যুর আগে এভাবেই স্বজনদের কাছে নির্যাতনের বর্ণনা দিয়েছিলেন ফাতেমা আক্তার। টানা 5 দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে মারা যান ফাতেমা। স্বজনদের অভিযোগ, গৃহকর্ত্রী সালমা প্রায়ই মারধর করত ফাতেমাকে। গত 16 মার্চ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফাতেমার শরীরে গরম পানি এবং কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় সে। পরে ফাতেমাকে লুকিয়ে খুলনা মেডিকেলে ভর্তি করে পালিয়ে যায় অভিযুক্ত দম্পতি। আমার মায়ের দেখলে হাত ফেল করবে, আমার মায়ের আমি দাবাইয়া আমি লাগে তাই আমি বিচার চাই, ওর চাইও আমি বিচার চাই, আমার বোনের চাইও যেন ডবল হয়। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। যেহেতু ঘটনাস্থল দক্ষিণ কেরানীগঞ্জ থানা, আমি ওসি সাহেবের সাথে কথা বলেছি এবং তাদেরকে আমি আমার পুলিশ দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় প্রেরণ করব আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য। 9 মাস আগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় জুট ব্যবসায়ী দেলোয়ারের বাসায় গৃহকর্মীর কাজ নিয়েছিলেন বাগেরহাটের মোংলা বন্দর এলাকার ফাতেমা আক্তার। সময় সংবাদ, মংলা। দুর্ঘটনায় জড়িতদের শাস্তির বিধান রেখে করা সড়ক পরিবহন আইন জাতীয় সংসদের আগামী অধিবেশনে তোলা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। ড্রাইভিংটা যদি রেকলেস বেপরোয়া ড্রাইভিং করে তাহলে দুর্ঘটনা হতে পারে। দুর্ঘটনায় যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান যেখানে থাকবে, যেটা ছিল জাতির প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, সেই প্রস্তাব যেটা জাতীয় সংসদে যাবে। আমরা আশা করছি আগামী সেশনে 2 মাস পর জাতীয় সংসদে যে অধিবেশন হবে সে অধিবেশনে ইনশাল্লাহ আমরা সড়ক পরিবহন আইন আমরা পাশ করাতে পারবো। পাকিস্তান সেনাবাহিনীর সাবেক বাঙালি কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনীর প্রথম কোনো কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করছে তদন্ত সংস্থা। সকালে ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক হান্নান খান। শহীদুল্লাহর বিরুদ্ধে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হত্যার 3টি অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। গেল বছরের 2রা আগস্ট কুমিল্লা জেলা পুলিশ গ্রেফতার করে শহীদুল্লাহকে। এর আগে 2015 সালের 11ই অক্টোবর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। বাংলা সময় আরো থাকছে। ফেসবুকের মাধ্যমে এক মা 25 বছর পর খুঁজে পেলেন হারিয়ে যাওয়া ছেলেকে। দীর্ঘ এ সময়ের সন্তান মানসিক ভারসাম্য হারালেও আবেগে আপ্লুত মা। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজনের তুলনায় অর্ধেক বনভূমিও নেই বাংলাদেশে। যা আছে তার বেশিরভাগই আবার রয়েছে ধ্বংসের ঝুঁকিতে। যদিও বন অধিদপ্তরের দাবি প্রতিনিয়ত বাড়ছে বন, তবে আকৃতিগত দিক থেকে তা দৃশ্যমান নয়। সংশ্লিষ্টরা বলছেন কর্তৃপক্ষের যোগসাজশে চলা দখলের মহোৎসব এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দ দেয়ায় দিন দিন সংকুচিত হচ্ছে বনভূমি। আর এতে বিঘ্নিত হচ্ছে ঋতুচক্র, যা হুমকির মুখে ফেলছে জীববৈচিত্র্যকে। বিস্তারিত সাদিয়া আফরিনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন শহীদুল ইসলাম হীরা। গাজীপুর 1 দশক আগেও এই জেলার 2/3 জুড়েই ছিল শাল গজারের বন, যার বর্তমান চিত্র সম্পূর্ণই ভিন্ন।
বন উজাড় করে নির্মাণ করা হচ্ছে শিল্প কারখানা সহ নানা স্থাপনা। সেই কারখানার বর্জ্য আবার ফেলা হচ্ছে বনের ভেতরেই। অন্যদিকে সাইনবোর্ড আর সীমানা প্রাচীর দিয়ে চলছে দখলের মহোৎসব। প্রভাবশালী কেউ ইনভলভ না থাকলে সেটা আসলে কোনোভাবে সম্ভব না। এখন অনেক কমে গেছে, এখন নাই। এখন আপাতত ওই হিসাবে এগুলা খুশি, বড় গাছ এখন নাই। ধরেন 1 বিঘা, সেখান থেকে বছরে বছরে অল্প অল্প কিছু কাটতে কাটতে যা হয়। রাস্তাঘাট তো ছিলই না, এখানে প্রচুর বানর ছিল, হরিণ ছিল। আমরা যখন রাস্তাঘাটে বানরের ভয়ে, হরিণের ভয়ে আসতে পারতাম না। বেসরকারি বিভিন্ন গবেষণায় দেখা যায় গত 25 বছরে দখল আর জলবায়ু পরিবর্তনজনিত কারণে শালবন কমেছে 6160 হেক্টর, সুন্দরবন কমেছে 10,980 হেক্টর আর পার্বত্য বনাঞ্চল কমেছে 48,810 হেক্টর। বন অধিদপ্তরের তথ্য মতে শুধুমাত্র কয়েক বছরে রাস্তাঘাট নির্মাণ সহ নানা উন্নয়নমূলক কাজে বিভিন্ন সংস্থাকে দেয়া হয়েছে প্রায় 65,000 হেক্টর বনভূমি আর দখল হয়েছে 1,08,648 হেক্টর। এই অবস্থার কথা স্বীকার করে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে বনভূমি কিছুটা কমলেও উপকূলীয় এলাকায় বাড়ছে বলে দাবি বন অধিদপ্তরের। আর পরিবেশবিদরা বলছেন কাগজে কলমে বনভূমি বাড়লেও বৃক্ষ আচ্ছাদিত বনের পরিমাণ বাড়ছে না। বনভূমি দখলের ষড়যন্ত্র এবং চক্রান্ত সবসময় চলেছে। তার সঙ্গে হতে পারে যে আমাদের নিচের লেভেলের কর্মচারী জড়িত থাকতে পারে এবং তাদের বিরুদ্ধে অনেক মামলাও হয়েছে, অনেকেই সাসপেন্ড হয়েছে। ল্যান্ড পাওয়া মানেই তো আমার বন পাওয়া না। কুফল আমরা ইতিমধ্যে কিন্তু দেখছি, শীতকাল বলি, গ্রীষ্মকাল বলি বা আমার যে মানে বর্ষাকাল, সেগুলো কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। পরিবেশগত ভারসাম্য রক্ষায় মোট ভূখণ্ডের 25% বনভূমি থাকা প্রয়োজন হলেও বাংলাদেশে এর পরিমাণ মাত্র 11%। সরকারি বেসরকারি বিভিন্ন গবেষণা অনুযায়ী শুধুমাত্র গাজীপুরে গত 10 বছর আগেও মোট জমির প্রায় 24% ছিল বনাঞ্চল। এখন যা এসে ঠেকেছে 3%। একই সময় এই এলাকার প্রায় 52,000 একর জমি নিশ্চিহ্ন হয়ে গেছে দখল আর বিভিন্ন স্থাপনায়। সাদিয়া আফরিন, সময় সংবাদ, গাজীপুর। জনসাধারণের চলাচলের সুবিধার্থে শহরকে যানজট মুক্ত করতে ময়মনসিংহে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দুপুরে গাঙ্গিনার পাড় এলাকায় জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। হকারদের সরিয়ে দিয়ে মালামাল জব্দ করার পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ময়মনসিংহ এই যে পৌর এলাকায় শহর অঞ্চলে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের অন্যতম কারণ হচ্ছে এই যে রাস্তার অবৈধ দখল এবং ফুটপাতের অবৈধ দখল। তো এই অবৈধ দখল মুক্ত করার জন্যই মূলত আমরা আজকে এই অভিযান চালাচ্ছি। দিনাজপুরে কথিত পীর ও তার পালক মেয়েকে হত্যা মামলার প্রধান আসামি শফিকুলের 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লুৎফর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আদালতে শফিকুল ইসলাম বাবুকে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করে র্যাব 13। গত 13ই মার্চ দিনাজপুরের বোচাগঞ্জে কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী ও তার পালিত মেয়ে রূপালী বেগমকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এই মামলায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামে ভুয়া ড্রাইভিং লাইসেন্স সহ প্রতারক চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। নগরীর পাঁচলাইশ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানায় নগরীর পাঁচলাইশ এলাকায় কিছু অসাধু ব্যক্তি ভুয়া ড্রাইভিং লাইসেন্স তৈরি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে আরও 2 জনকে গ্রেফতার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে 42টি ভুয়া ড্রাইভিং লাইসেন্স, 6টি জাতীয় পরিচয়পত্র, 65টি সিম, স্ট্যাম্প প্যাড ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। শিক্ষিত শ্রেণীর হয়ে থাকে না, যারা ট্রাক বা বাস বা অন্যরকম গাড়ি চালিয়ে থাকে, এই সুযোগটাই মূলত তারা নিয়ে থাকে। তারা তাদেরকে বলে যে হ্যাঁ আমরা বিআরটি এর মাধ্যমে এটা করাচ্ছি এবং ন্যাশনাল আইডি কার্ডও নেয়, তাদের সিগনেচারও নেয় এবং মেডিকেল ফর্মালিটিস সবকিছু করে আসলে এটা শোডাউন করে শেষ পর্যন্ত তার কাছে টাকা হাতিয়ে নিয়ে এরকম একটা ভুয়া লাইসেন্স ধরিয়ে দেয়। খুলনার উপকূলীয় এলাকা দাকপ উপজেলা। প্রকৃতিগতভাবে এই উপজেলায় সুপেয় পানির চরম সংকট। এই সমস্যা মোকাবেলায় দীর্ঘদিন নানামুখী উদ্যোগ কোনো কাজে আসেনি। দূর দূরান্ত থেকে পানি কিনে আনতে হয় সাধারণ মানুষকে।
পানিবাহিত বিভিন্ন রোগে প্রায় অসুস্থ হয়ে পড়েন এলাকার মানুষ। অপরদিকে কমিউনিটি ক্লিনিকগুলোর অবস্থা নাজুক হলেও স্বাস্থ্য সেবায় উন্নতি করছে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র। আর উপজেলার সুপেয় পানি, স্বাস্থ্যসেবা ও স্যানিটেশন ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনে কাজ করছে ওয়াটার এইড, HSBC ব্যাংক ও রূপান্তর। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। চারিদিকে নদীবেষ্টিত খুলনার দ্বীপ উপজেলা দাকব। লবণাক্ততার কারণে এখানে সুপেয় পানির চরম সংকট। সম্প্রতি এলাকার সুপেয় পানির সমস্যার সমাধানে দাকব ইউনিয়ন কার্যালয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে রিভার্স অসমোসিস প্লান্ট। এর মাধ্যমে সাধারণ মানুষ সুফল পেতে শুরু করেছে। এই পানিতে আমাদের খুবই ভালো উপকার আসে, যে আমাদের পেটের সমস্যা, ডায়রিয়া, এই জলের বাড়িতে যেগুলো রোগ, ওই রোগগুলো হয় না। আমরা মাসে 600 লিটার জল পাই, প্রতিদিন 20 লিটার করে পাই, আর 200 করে টাকা দেওয়া লাগে। আগে তো কোনো পানি ব্যবস্থা ছিল না, বর্তমানে যে সুবিধা হয়েছে, সুন্দর পানি পাচ্ছে। যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করে এবং পানির অপচয় করে না, সেই সতর্কবাণী আমরা দিয়ে রাখছি। সুপেয় পানির এ ধরনের ব্যবস্থাপনাকে সময়োপযোগী বলে মনে করেন জনপ্রতিনিধিরা। রূপান্তরকে আমরা ধন্যবাদ জানাতে চাই এবং পাশাপাশি ওয়াটার এইড অর্থায়ন যারা করেছে তাদেরকেও, যে এখন পর্যন্ত আমার ইউনিয়নের 219 পরিবার গ্রাহক তারা প্রতিনিয়ত এই পানি এখান থেকে নিয়ে যাচ্ছে। আরো যদি কিছু সুপেয় প্ল্যান্ট হয় তাহলে আমাদের বিভিন্ন ওয়ার্ড, আমাদের প্রত্যন্ত অঞ্চল আছে, যেমন 1 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, এই সমস্ত ওয়ার্ডে আরো কিছু পানি প্ল্যান্ট হলে আমাদের এই পানির চাহিদা পূরণ হতো। উপজেলার 24টি কমিউনিটি ক্লিনিকের প্রায় সবকটির অবস্থা নাজুক। এর মধ্যে পানির ব্যবস্থা রয়েছে মাত্র 6টিতে, স্বাস্থ্যসম্মত বাথরুম রয়েছে মাত্র 4টিতে। এছাড়া উপজেলার পয় নিষ্কাশন ব্যবস্থা খুবই নাজুক। তবে পরিবর্তন এসেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা দুবেলা পেশেন্টদেরকে প্লাস যারা বহিরাগত রোগী আসে তাদেরকে আমরা নিয়মিতই আরো পানি আমরা দিচ্ছি। পার ডে প্রায় অন অ্যান এভারেজ 1000 লিটারের মতো পানি কিন্তু আমরা সরবরাহ করি। কমিউনিটি ক্লিনিকে একটা ল্যাট্রিন আছে, কিন্তু এটা দেখা যাচ্ছে যে পানি নাই, যার কারণে এটা ব্যবহার করা অনুপযোগী হয়ে পড়েছে। একটা টিউবওয়েল আছে, সেটাতেও পানি ওঠে না, এটা অকেজ হয়ে পড়ে আছে। দাকব উপজেলার একটি পৌরসভা ও 9টি ইউনিয়নে প্রায় 2 লাখ মানুষ বসবাস করে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করার দাবিতে ও আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস 2017 উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে মানববন্ধন করেছে জেলা শাখা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী। সকালে শহরের শহীদ মিনার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে জেলার দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা আইন কমিশনের সুপারিশ করা বৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবি জানান। পাশাপাশি দেশের সব দলিত জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা সহ 8 দফা দাবি তুলে ধরেন। জঙ্গিবাদ মোকাবেলা, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে সচেতনতার লক্ষ্যে চট্টগ্রামে মহড়া অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর এনায়েত বাজার মহিলা কলেজে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়। জঙ্গি আস্তানা এবং অগ্নিকাণ্ডে আটকে পড়া মানুষদের কিভাবে উদ্ধার করা যায় এ মহড়ায় তা দেখানো হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 1.5 শতাধিক সদস্য এবং শতাধিক কলেজ শিক্ষার্থী অংশ নেন। অত্যাধুনিক যন্ত্রপাতি ছাড়া দড়ি ও বাঁশ দিয়ে ভূমিকম্পে আটকে পড়াদের উদ্ধারের কৌশলও মহড়ায় দেখানো হয়। এ সময় সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে 25 বছর পর এক মা তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছেন। দীর্ঘ এ সময়ের পরিক্রমায় মানসিক ভারসাম্য হারিয়েছেন ছেলে চান মিয়া। বিপর্যস্ত অবস্থা থেকে ছেলেকে খুঁজে পেয়ে আবেগে আপ্লুত মা। সিলেট কেন্দ্রীয় কারাগারে মা ছেলের সেই মিলনের কথা জানাচ্ছেন ইকরামুল কবির। ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী। 25 বছর পর ছেলেকে কাছে পেয়ে এই বৃদ্ধা মা মনের আকুতি প্রকাশের ভাষাই হারিয়ে ফেলেছেন। সিলেটের জৈন্তাপুর উপজেলার ডাইয়া গ্রামের চান মিয়া স্থানীয় বাজারে গিয়ে আর ফিরে আসেননি। খোঁজ খবর নিয়ে পরিবারের সবাই তার আশা ছেড়ে দেন। গত বছরের 25শে ডিসেম্বর সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের বাজারে ভবঘুরে অবস্থায় চান মিয়া এবং আরেকজনকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন। গত বৃহস্পতিবার সময় সংবাদের প্রতিবেদক কারাগারে গিয়ে জেল সুপারের সহযোগিতায় এই দুজনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম
প্রথম ফেসবুকে প্রচার করলে চাঁন মিয়ার আত্মীয় স্বজন যোগাযোগ করতে থাকেন। প্রথমে তার ছেলে এবং রোববার চাঁন মিয়ার মা ও অন্যান্য আত্মীয় স্বজনরা এসে চাঁন মিয়াকে শনাক্ত করেন। আসল নাম হলো চাঁন মিয়া, পিতা তাহির আলী, মায়ের নাম করিমুন্নুসা, মানে স্ত্রীর নাম মিনারা বেগম, তার 2 ছেলে আছে সোহেল এবং রুবেল। আপনার লগে যোগাযোগ করিয়া মনে হয় জেলখানা আইয়া দেখিয়া মনে হয় কত পরিচিত হওয়ার কারণে এখন আইয়া নিরাম বলি। সিলেট কেন্দ্রীয় কারাগারে রোববার চাঁন মিয়াকে গ্রহণ করার জন্য আত্মীয় স্বজনদের সাথে স্থানীয় জনপ্রতিনিধিও উপস্থিত ছিলেন। মা খুবই আনন্দিত, মা আবেগ আপ্লুত হয়ে এখানে দেখেছেন, কান্না জড়িত কণ্ঠে কথা বলেছেন এবং তার ছেলেকে বুকে টেনে নিয়েছেন। এটা নিঃসন্দেহে কত আবেগের এবং কত আনন্দের। আদালতের আনুষ্ঠানিকতা শেষে 2-1 দিনের মধ্যে চাঁন মিয়াকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। চাঁন মিয়ার সাথে অপর প্রবীণ ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এলে কখনোই দেশের উন্নতি হয় না, বাড়ে জঙ্গিবাদ, সন্ত্রাস। মাগুরার জনসভায় প্রধানমন্ত্রী বললেন, নির্বাচন 2019 সালে, ভোট চাইলেন নৌকায়। সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীকে হত্যা চেষ্টার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানের রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পাঠানো হয়েছে কারাগারে। সীতাকুণ্ডে আটক জঙ্গিদের নাগখংছড়ির বৌদ্ধ ভিক্ষু হত্যাকাণ্ডে গ্রেফতার দেখিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদ। ঘটনার পরপরই এলাকা ছাড়ে 5 জন, জানিয়েছেন স্থানীয়রা। গাইবান্ধা 1 আসনের উপনির্বাচনে ভোট কাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী। কুমিল্লায় আওয়ামী লীগ মেয়র প্রার্থীর 29 দফা ইশতেহার ঘোষণা। এবং কেরানীগঞ্জে দম্পতির বিরুদ্ধে আগুনে পুড়িয়ে গৃহকর্মী হত্যার অভিযোগ। গৃহকর্ত্রী আগুন দিয়েছিল গায়ে, মৃত্যুর আগে জানিয়ে গেলেন ভাইকে। অভিযুক্তরা পলাতক। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পর খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।